নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আজ পর্দায় আমার সঙ্গে যাকে আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার আর পরিচয় করানোর কোনো প্রয়োজন নেই, দিলীপ ঘোষ। ফলে কোনো রকম গৌরচন্দ্রিকা না করে আমি সরাসরি প্রশ্নতেই ঢুকি। দিলীপ দা, আজকে 20শে ডিসেম্বর আমরা দেখলাম কদিন ধরে সংসদ সংসদ খুব উত্তপ্ত। দিলীপ দা, নানা কারণে রাহুল গান্ধীকে নিয়ে মারপিট হাঙ্গামা, আদানি হোক, তারপরে জগদীপ ধনকার হোক, তারপরে জর্জ সোরেস হোক। আপনি সেখান থেকে, দিলীপ দা, অনেক দূরে আজকে মিদনাপুরে কিরকম মনে হচ্ছে? একটা করে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে যে সংসদ নেই, আমি অনেক দূরে, সেরকম কি একটা ফাঁকা মনে হচ্ছে দিলীপ দা? দেখুন, সংসদে বাক বিতণ্ডা হবে, আলোচনা হবে, তর্কাতর্কি হবে, স্বাভাবিক, তার জন্য ওটা। কিন্তু এই ধরনের শারীরিক ভাবে ওখানে লড়াই হবে, মারপিট হবে, এটা তো কল্পনা করা যায় না। তাহলে গণতন্ত্র কোথায়? গণতন্ত্রের মন্দিরে যদি রক্তপাত হয়, তাহলে তো জিহাদিদের রাজ্য হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা পশ্চিমবাংলা বিধানসভায় দেখেছি, আমি ছিলাম বিধানসভায়, হুম। সেখানে এরকম হয়েছিল। আব্দুল মান্নানকে মেরে ছিটকে ফেলে দেওয়া, হসপিটালে ভর্তি হয়েছিল, টিএমসির লোকেরা করেছিল। হুম। কিন্তু ওখানে বিরোধী পার্টির কটা সিট বাড়িয়ে এখন রাহুল গান্ধীর গায়ে প্রচন্ড জোর হয়ে গেছে। তিনি এখন শক্তি প্রয়োগ করছেন। তিনি সবসময় আন্দোলন করবেন, অচল করে দেবেন পার্লামেন্ট, বাইরে গিয়ে আন্দোলন করবেন। কিন্তু বিরোধীরা যদি তার বিরুদ্ধে স্লোগান দেয়, তাকে হাত গুটিয়ে চলে মারপিট করবেন। আমি জানি না পশ্চিম ভারতবর্ষের গণতন্ত্র কেমন। কংগ্রেস জিতে গেলে গণতন্ত্র ঠিক আছে, আর কংগ্রেস না না জিততে পারলে দিলীপ দা, তখন গণতন্ত্র ঠিক নাই। আমার প্রশ্ন হচ্ছে, ধরুন আজকে আপনি যদি সংসদে থাকতেন, সেটা একটা মিস করছেন না? যে আজকে আমি সংসদে নেই, আজকে এই একটা এত কিছু উত্তেজনা, সেখানে আপনি বসে আছেন বাড়িতে আজকের দিনে, সেটা কি মিস করছেন সংসদ? দেখুন, সংসদ তো আমি থাকি না থাকি যায় আসে না। হ্যাঁ, আমার সময়ও সংসদ চলেছে, তবে আমি যখন সংসদে গেছি তখন অর্ধেক সময় তো করোনা লকডাউনের জন্য চলে গেছে। আর বাকি তখন সরকারের একটা আলাদা জোরও ছিল, 300 পার করেছিলাম আমরা বাংলা থেকে 18টা সিট পাঠিয়ে। তো সরকার কাজও করেছে, বিরোধিতাও করতো। পুরো সেশনটা বন্ধ থাকতো, হতো না, শেষের 4-5 দিনে সরকার তার বিল পাস করে নিত। এটাই চলতো। কিন্তু এই ধরনের পরিস্থিতি, হুম। ধাক্কাধাক্কি মারামারি পরিস্থিতি হয়নি। অনেকবার হয়েছে ওখানে, আমাদের মন্ত্রীদের উল্টাপাল্টা বলেছে, আমরাও তেড়ে ফুঁড়ে গেছি। একবার আমরাও তেড়ে যাচ্ছিলাম যে এটা চলতে পারে না, আমরা সরকার চালাচ্ছি, তোমরা হুম। এসে খারাপ কথা বলবে আর এখানে ঢুকে যাচ্ছ এসে। তো স্মৃতি ইরানি একবার আমার হাত ধরে আটকায়, না দিলীপ দা তুমি যেও না, সামনে গন্ডগোল হয়ে যাবে। না, ঘুরে যাবো মানে কি? আমার প্রাইম মিনিস্টার, আমার হোম মিনিস্টার, আমার মন্ত্রীকে ওরা যাতা বলছে, নাম ধরে মহিলাদের ধাক্কা দিচ্ছে, আমি চুপ করে থাকবো কেন? না, আমাদের দায়িত্ব হচ্ছে পার্লামেন্ট চালানো, মানে তার মানে এই হবে নাকি ওরা গুন্ডামি করবে? আচ্ছা, আজকে এ তো এবার বটেই। কি মনে হয়, সামনে রাহুল গান্ধীকে যদি পেতেন আপনার এক সাংসদের এরকম রক্তাক্ত অবস্থা, তাহলে কি আপনারও তো হাত চলে যেত না, তা আজকে নয়। এই অবস্থায় দাঁড়িয়ে? সে তরিকা আজ দেখুন, এতে রাজনীতি তো এটা, আপনি কি করছেন পাবলিক তার বিচার করছে না। আজ হুম। 3বার লড়াই করে 100 সিট পার করতে পারে নিজের নেতা, সে গুন্ডামি করলে আর মানুষ চুপ করে মেনে নেবে না। তো এই জন্য কংগ্রেসের দুরবস্থা হয়েছে। দিলীপ দা, আমরা আমরা রাজ্যে আসি। আমি আহ, সেটা হচ্ছে আজকে যখন ধরুন আমরা দেখলাম হরিয়ানা এবং মহারাষ্ট্রে বিজেপির এই জয়, লোকসভা ভোটের পর, দিলীপ দা, ভাবাই যায় না, যেখানে মনে হয়েছিল যে লোকসভার পর বিজেপি আরো উইক হয়ে যাবে, সেখানে কিন্তু বিজেপি আরো স্ট্রং হিসাবে এলো, বরঞ্চ এখন ইন্ডিয়া জোটের ছত্রখান অবস্থা। অথচ এই রাজ্যে আহ যেখানে এত কিছু সুযোগ আছে, তারপরেও আপনাদের প্রধান বিরোধী দল আপনাদের এত দুর্বল দেখাচ্ছে কেন দিলীপ দা? দেখুন, কেন্দ্রের নির্বাচন যেটা এবারে হলো 24-এ, সেটা নরেন্দ্র মোদীর উন্নয়নের কাজে সারা ভারতবাসী সুখী। 20 কোটি মানুষকে দরিদ্র সীমার উপরে তুলে নিয়ে আসা বলুন, বা গরিব মানুষকে চাল ডাল ঘর বেঁধে দেওয়া, শৌচালয় নিয়ে আসতে আরম্ভ করে, আর দেশের সফটওয়্যারের উন্নতি থেকে মহাকাশযান, চন্দ্রযান, ভ্যাকসিন, আধুনিক ভারতের ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়ে, রানওয়ে, এয়ার, রোডে সব তৈরি করার পরে সাধারণ মানুষ সুখী ছিল, মোদীকেই ভোট দেবে। কিন্তু যারা চায় না ভারত শক্তিশালী হোক, তারা এবং তাদের এজেন্টরা ভারতবর্ষে, ভারতের বাইরে আর ভেতরে যারা ভারত বিরোধী শক্তি আছে, বা কেবল রাজনীতিতে যাদের পেশা ভারতকে লুটে খাওয়া এত বছরের, মানে আগে 1000 বছর পরাধীনতা, পরে 60 বছর যে স্বাধীনতার পরবর্তীকালে যারা সুবিধা ভোগ করেছে, তাদের খুব কষ্ট হয়েছিল। তারা অনেক চক্রান্ত করেছে, বিদেশ থেকে টাকা এসছে, মিডিয়া ব্যবহার করা হয়েছে। তার পরিণামে আমাদের ভারতবর্ষের সাধারণ গরিব মানুষ, যারা ভোলা ভালা, তাদেরকে জাতপাত ইত্যাদির মাধ্যমে প্রভাবিত করে ভোট কমেছিল। কিন্তু মানুষ বুঝতে পারলো যে মোদীকে ভোটটা দিনই সিট কমে গেছে, দুর্বল হয়ে গেছে সরকার, এটা খুব ভুল হয়ে গেছে। তার সংশোধন তারা করেছে। হরিয়ানা এবং মহারাষ্ট্রে ব্যাপকভাবে বুঝিয়ে দিয়েছে, না মোদী শেষ কথা।
আমি তো সেটাই পশ্চিমবাংলায় আমাদের বললাম, পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে না কেন? কেন পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গে আমি হয়েছে, যদি দিলীপ দা দেখি, 6টা বিধানসভার উপনির্বাচন হলো, আপনাদের একটা আসন ছিল, সেটাও হাত থেকে বেরিয়ে গেল, মাদারিহাট। তো তার আগে আর কি চারটে সারা দেশে নির্বাচন হচ্ছে, হয়েছে। পশ্চিমবঙ্গে না না, তার আগে গলদ চারটে কোথায়? নির্বাচন ছিল, আমাদেরই জেতা ছিল, সেগুলো হেরেছি আমরা। পশ্চিমবাংলায় বাই ইলেকশনে হ্যাঁ, ইদানিংকালে কেউ জেতেনি। গত 19 সালের লোকসভার সময় বাই ইলেকশন হয়েছিল 7টা, তার মধ্যে 4টে আমরা জিতেছিলাম। লোকসভার সময় হয়েছিল, কিন্তু না কিন্তু পরবর্তীকালে আপনি বলছেন জেতেনি, কিন্তু আমি যদি দেখি আপনারা তো সাগরদিঘিতে, হ্যাঁ, আপনারা জেতেননি, কিন্তু সেখানে তো কংগ্রেস জিতেছিল। একেবারে জেতেনি বললে তো তো ঠিক হবে না। জিতেছিল নয়, মুসলমানরা টিএমসি কে একটা শিক্ষা দিয়েছিল, ওখানে মুসলিম ভোটে জিতেছিল। হুম। এবং যা হওয়ার সেটা হয়ে গেছে, টিএমসির দিকে সে চলেছে, কোথায় আজকে সে তো নাই পার্টি। তো সেই জন্য এগুলো হচ্ছে সাময়িকভাবে মুসলমানরা তাদেরকে চমকেছে, একটু দেখিয়েছে। এতে কংগ্রেস, না সিপিএম, কিন্তু বিজেপি, টিএমসির আপনাদের কোনো রোল দিলীপ নেই। দা, দিলীপ দা আবের কথা হচ্ছে আপনাদের আর কি লোকসভায় তো একটা আঘাত, 18 থেকে 12 হয়ে গেল, তারপরে আর কি আমি সেটাই বললাম, বিরোধী স্পেস কি বিজেপি হারাচ্ছে? আমার একমাত্র প্রশ্ন, বিরোধী যে জায়গা সেটা কি আপনারা হারাচ্ছেন দিলীপ দা? না, হতে পারে বর্তমান ভারতীয় জনতা পার্টির এখানকার যা রোল বা নেতৃত্ব, তার সম্বন্ধে মানুষের কিছু ক্ষোভ বিক্ষোভ আছে, মানুষের অপছন্দ আছে। সে তা নাহলে আমরা লাগাতার ডিটেরিয়েট করছি ভোটে। 89, হুম। 41% পৌঁছে গেছিলাম আমরা 19 সালে। আর যেটা সেই 4, 6, 10% থেকে 38-এ পৌঁছে গেছিলাম 21 সালে। সেই যে গ্রোথটা 39 থেকে 41-এ চলে এসেছে এবার 24-এর লোকসভাতে, তার ফলে সিটও কমেছে আমাদের ভোটের সঙ্গে সঙ্গে। আর তারপরে এই বাই ইলেকশনে আমাদের রেজাল্ট খারাপ, কর্পোরেশন মিউনিসিপালিটি ইলেকশনে, পঞ্চায়েত ইলেকশনের রেজাল্ট খারাপ, এগুলো হয়েছে। তো এগুলো মানুষের কিছু ইচ্ছা আছে হয়তো, তাদের সেটা আমরা ঠিক ধরতে পারছি না বা সেই অনুযায়ী কাজ করতে পারছি না বলে আজকে আমার মনে হচ্ছে যে এই রেজাল্টটা হচ্ছে। এটা পার্টির ভাবার দরকার আছে, কেন প্রধান বিরোধী দলের শক্তি ক্ষয় হচ্ছে। কারণ সিপিএম কংগ্রেস থেকে ব্যাপক মানুষ, প্রায় 22% ভোট একবারে জাম্প করে আমার দিকে এসেছিল। কারণ কি, টিএমসির অপশাসনকে দূর করে এখানে সুশাসন আনার জন্য। তো তারা হয়তো খানিকটা হতাশ হয়েছেন, 2-1% ফিরে গেছেন, কিন্তু এখনো 39% ভোট আমাদের সঙ্গে আছে, আমাদের কর্মীরা আছেন। হ্যাঁ, পার্টির একটু গতি উৎসাহটা কমেছে, সেটার কারণ থাকতে পারে, অ্যানালাইসিস করে দেখার দরকার আছে। এটা দেখুন, আরেকটাও কথা, যে আমরা যেটা দেখলাম মহারাষ্ট্রের ভোটে, সেটা অন্যতম বড় জায়গা হচ্ছে আরএসএস, যেটা 2024-এ আরএসএস এর অতটা সাপোর্ট পায়নি বলে বলা হচ্ছে বিজেপির আসন কমে গেছে, কিন্তু মহারাষ্ট্রে আরএসএস 60,000 সভা করেছে। তো এবার আরএসএস যে বিজেপিকে এইভাবে সাপোর্ট দিল, আপনার কি মনে হয় সারা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও তার একটা প্রভাব পড়বে, যে আরএসএস এই সাপোর্টের পর আপনার আহ, রাজ্যেও? দেখুন, আরএসএস রাজনীতি করে না, ওরা নির্বাচনও করায় না। তারা, আরএসএস এর স্বয়ংসেবকরা সচেতন ভারতীয় নাগরিক, রাষ্ট্রপ্রেমী নাগরিক হিসাবে তারা একটা বোধ থাকে, যেমন তারা ভোট দেন, সেরকম তারা চান যে রাষ্ট্রবাদী শক্তি ক্ষমতায় আসুক, দেশকে সুরক্ষিত করুক, দেশের উন্নয়ন হোক। সেজন্য তারা একটা রোল প্লে করেন, কিন্তু সেটা একটা সীমার মধ্যে, রাজনৈতিক কর্মী হিসাবে নয়, সমাজ জাগরণের কাজ করেন। আর সেটা সবসময় যেটা করেন তাই করেন। কিন্তু পার্টির পলিসি, পার্টির নেতৃত্ব, পার্টির প্রোপাগান্ডা, এগুলোর উপর নির্ভর করে নির্বাচন। তা পশ্চিমবাংলার আমাদের 21-এর নির্বাচন থেকে আরম্ভ করে বর্তমান 24-এর নির্বাচন নিয়ে বহু প্রশ্ন আছে, বহু লোক আমাদেরকেও জিজ্ঞেস করেন, আপনারাও করেন, এরকম হলো কেন, ওটা হলো কেন। তো সেইগুলোর কারণে রেজাল্ট খারাপ ভালো হয়। সেখানেও কিছু কারণ ছিল আমাদের লোকসভাতে, যেমন এখানে ক্যান্ডিডেট সিলেকশন থেকে আরম্ভ করে, এখানেও শুধু না, উত্তরপ্রদেশে, মহারাষ্ট্রে, যেখানে যেখানে খারাপ হয়েছে, ক্যান্ডিডেট সিলেকশন একটা বড় কারণ, সেটা সবাই বলেছে এবং চোখের সামনে দেখেছি। আমাদের প্রশ্ন হচ্ছে, আমার ব্যক্তিগত ব্যাপারেও মানুষ আমাকে জিজ্ঞেস করে, আপনি কেন বর্ধমানে গেলেন, আপনাকে কেন সরালো, এই ধরনের প্রশ্নের ঠিক মতো উত্তর না দিতে পারলে ক্যান্ডিডেট রেজাল্ট এরকম সিলেকশনটা হবে। কে করলো? আপনাদের সেন্ট্রাল সেন্ট্রাল লিডারশিপ ক্যান্ডিডেট সেন্ট্রাল সিলেকশন আছে, এভাবে হলো কি করে? পার্লামেন্টারি কি বোর্ড কি আছে, এখানকার লোকে, এখানকার যারা নেতৃত্বে আছেন তাদের ওপিনিয়ন আছে, তাদের সঙ্গে কথা বলে তারা ডিসিশন নেন। আমি জানি না কে করেছে, আমি তার মধ্যে ছিলাম না। সেই জন্য যারা করেছে সেটা আমি কর্মী হিসেবে আমাকে বলা হয়েছে, আমি মেনে নিচ্ছি। হুম। আচ্ছা দিলীপ দা, যেটা আপনি যেটা বললেন যে ধারাবাহিকভাবে কমছে, এবং সেখানে রাজ্য নেতৃত্ব স্বাভাবিকভাবে যাদের নেতৃত্বে আছে তাদের তো প্রশ্ন করার জায়গা থাকেই, কিন্তু আরেকটা জায়গাও দিলীপ দা যেটা আসছে, সেটা হচ্ছে যে একটা বড় জায়গা, যে আজকে সাধারণ জনতা যেটা প্রশ্ন করছে, যে বিজেপিকে আমরা ভোট দেবো যে তৃণমূলের বিরুদ্ধে লড়তে পারবে, কিন্তু ধরুন এই যে লাস্টেও আমরা দেখলাম এই যে অভিজিৎ মন্ডল বা সন্দীপ ঘোষ আদালত থেকে ছাড়া পেয়ে গেল, সে আপনাদের গায়ে স্টিকার যেটা সিপিএম প্রায় লাগিয়ে কি দিচ্ছে, সিপিএম বা বিরোধী যে এটা সেটিং, সেটা কি কোনোভাবে প্রভাব পড়ছে না দিলীপ দা ভোটে? দেখুন, কোর্ট কি রায় দেবে সেটা কেউ বলতে পারে না। কোর্টের কিছু রায় যার পক্ষে থাকলে আপনার কোর্ট ভালো, বিপক্ষে থাকলে ভালো নয়।
যিনি নন্দীগ্রাম বা এর কি বলে যে আন্দোলনের যে কেস বা সিঙ্গুরের টাটার কেস মমতা ব্যানার্জি জিতে গেছেন, তখন কোর্ট রায় দিয়েছেন, সেটা নিয়েও প্রশ্ন আছে যে কোর্টে এটা ফেয়ার জাজমেন্ট হয়নি। আজকে এই যে জিতে যাচ্ছেন, বা তার নেতাদেরকে সিবিআই ধরে নিয়ে, ইডি ধরে নিয়ে গিয়ে জেলে পাঠিয়েছে কোর্টের জাজমেন্টে, তার বিরোধিতা ওনারা করেছেন। সিবিআই ইডি আজকে কোর্টকেও প্রশ্নের মুখে তোলা হচ্ছে। আমিও প্রশ্ন করব সুপ্রিম কোর্টকে যে আরজিকর কাণ্ডে কে বলেছিল ঝাঁপ মারতে চন্দ্রচূড়কে, ওখানে দিয়ে ঘেঁটে দিতে কে বলেছে আন্দোলনটাকে? পাবলিকের যে ক্ষোভ, সেটা তো এই রাজ্য সরকারের বিরুদ্ধে ছিল, তো সরকার দায়িত্ব নিতে করতো, তারা করছিল, এখানকার কোর্ট দেখছিল, কারণ সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করে পুরো আন্দোলনও শেষ করে দিল। আজ কোনো রেজাল্টও এলো না, মানুষ হতাশ হলো। তো প্রশ্ন তুলবেই এ ধরনের হলে। কেউ বলেনি কিন্তু হাজার হাজার কেসে আমরা সিবিআই চাইছি, এই কেসে কেউ বলেনি যে সিবিআই আসুক, সুপ্রিম কোর্ট আছে। সুপ্রিম কোর্ট নিজেই নিয়েছিল ইনস্টিটিউটটা, ফলে দায়িত্বটা ওদের দিকে যাবে জাজমেন্ট দেওয়ার। ঘটনা ঘটেছে, তার না, তথ্য প্রমাণ পড়ে কিন্তু আজকে দিলীপ কেউ দা, সাজা পাচ্ছে এটা, না, তাহলে প্রশ্ন উঠবে। হ্যাঁ, সেটা সিবিআই দিকে তো প্রশ্ন উঠবে। এখন সিবিআই কেন, আমার অন্য কারণে যে কারণ হচ্ছে, ধরুন অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে গেল, ওদিক থেকে আমরা দেখতে পারলাম হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়ে গেল, মহারাষ্ট্রে তো একাধিক নেতা গ্রেপ্তার হলো। কিন্তু এখানে আমরা, আপনারা বা সবাই মিলে এখনো ওই শীর্ষে পৌঁছানো যাবে কিনা, জল কত দূর গড়াবে, একটা জায়গায় এসে আটকে যাচ্ছে, সেটাই তো মানুষের মনে একটা প্রশ্ন তুলছে দিলীপ দা। সেটা আপনি কিভাবে কাউন্টার করবেন? না না, সে তো প্রশ্ন থাকবেই, কারণ আপনি কি চাইছেন, আমি কি চাইছি, আর পাঁচজন কি চাইছে, কোর্ট ওটা করবে বা এজেন্সি গুলো করবে তা নয়। তারা তো এভিডেন্সের মাধ্যমেই করবে, যা তথ্য প্রমাণ আসবে তার উপরে করবে, তার বাইরে করতে পারে না। আর এই তথ্য প্রমাণ ছাড়া করে কিছু, তাহলে এরকম হবে। আর মুখে চুলকানি লাগবে, হয়তো মানুষের চাপে বা কোনো কারণে করেছে, তথ্য প্রমাণ জোগাড় করতে পারছে না, অথচ ঘটনা ঘটেছে। সেই দুটোর যে মাঝখানে হুম। গ্যাপ আছে, সেটা দূর করার দায়িত্ব এজেন্সিগুলো, তারা পারছে না, সেই নিয়ে মানুষ হতাশ। আর এই ঘটনা আজ নয়, নারদা সারদা কেস থেকে আরম্ভ করে আমি 5 বছর আগে বা 7 বছর আগে আমি সিবিআই অফিস ঘেরাও করেছিলাম মিছিল করে, সেই সময় যে কেন হুম। দোষীদের ধরা হচ্ছে না। তো এই ডিমান্ড থাকবে মানুষের, রাজনৈতিক পার্টি হিসেবে বিরোধী পার্টির বক্তব্য কিন্তু আপনি থাকবেই। দিলীপ দা যেটা বলছেন, ধরুন, কিন্তু আপনার দল এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অভিজিৎ মন্ডল বা সন্দীপ ঘোষকে নিয়ে তো সরাসরি সিবিআই এর পাশেই দাঁড়াচ্ছে, যে সিবিআই কি করবে, তথ্য প্রমাণ নষ্ট হয়ে গেলে সিবিআই কি করবে। হলে আপনি যেটা বললেন, আপনি মিছিল করেছিলেন, ফলে কিন্তু এখন তো একেবারে সিবিআই কে যা করছে সেটার পাশেই দাঁড়াচ্ছে, না, আমাদের সার্টিফিকেট কোনো দিচ্ছে। দায় নেই সিবিআই এর পক্ষে দাঁড়ানোর। সিবিআই সিবিআই আছে, কংগ্রেস ক্ষমতায় ছিল তখনও সিবিআই কাজ করেছে, তখনও প্রশ্ন উঠেছে। আজও সিবিআই, হ্যাঁ, বেশি অ্যাক্টিভ, বহু কেসে সিবিআই গেছে, অনেক কেসে তারা অনেক বড় বড় লোককে অ্যারেস্টও করেছে, তথ্য প্রমাণ নিয়ে এসেছে, জেলেও পাঠিয়েছে। হুম। তো তাদের পারফরমেন্স তাদের মতো হবে, তারাও এই সমাজের লোক। সেই অফিসাররা কোনো আকাশ থেকে পড়েনি, বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্ট থেকে ভালো অফিসার বলে তাদেরকে সিবিআই তে না হয় জিডিতে। তো তাদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন নিশ্চয়ই থাকবে আমাদের। এত বড় জঘন্য অপরাধ হবে আর কেউ সাজা পাবে না, ছাড়া পেয়ে যাবে, এটা তো কেউ মানতে পারে না। তো সেই জন্য প্রশ্ন উঠবে, কিন্তু সিবিআই কে বাঁচানোর দায়িত্ব বিজেপি যদি কেউ নিয়ে থাকে, সেটা ভুল করেছে, তার কাজ নয়। আচ্ছা দিলীপ দা, আপনি আজকে বাংলাদেশের ঘটনা আজকে কিভাবে দেখছেন? কারণ আমি জানি না দিলীপ দা, আপনার কি আর কি ওই বাংলা থেকে এসেছেন? আমি যেমন ধরুন ফরিদপুর থেকে এসেছিলাম, ফলে আমার সেই জায়গাটা বাবারা চলে আসতে বাধ্য হয়েছিল। আপনি কিভাবে দেখছেন দিলীপ দা বাংলাদেশের ঘটনা? না, আমার সেই দুর্ভাগ্য হয়নি, আমার বা আমার পূর্বপুরুষের, আমরা মেদিনীপুরের লোক, সেই জন্য আমাদের উদ্বাস্তু হতে হয়নি। আপনারা সুযোগ পেয়েছেন, কিন্তু যেভাবে চলছে ওপার বাংলার এপার বাংলার সুর মিলে যাচ্ছে মুসলিম রাষ্ট্র করার, আর টিএমসির নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে তার এমএলএরা মন্ত্রী যেভাবে ধমকি দিচ্ছেন, এরকম যদি চলে 10 বছর, তাহলে আপনার আমার একই ঘটনা ঘটবে। পূর্বপুরুষরা হয়তো জাননি, আমাকে আপনাকে একসঙ্গে পোটলা নিয়ে বাংলা ত্যাগ করতে হবে রিফিউজি হয়ে, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জন্য আমরা হুম। গ্রামে গঞ্জে মিছিল করছি বাংলাদেশের বিরুদ্ধে, এবং সেখানে যে বক্তব্য, এবং এখানকার ববি হাকিম থেকে হুমায়ুন কবির বা সিদ্দিকুল্লাহ চৌধুরী, এর যে যাই বলুক, সেরা একই ঝান্ডার তলায় আছে, একই কথাই বলছে, এবং একই দিকেই যাচ্ছে। ওরা চাইছে মুসলিম কান্ট্রি হোক, এটা মমতা ব্যানার্জি সুপারি নিয়ে বসে আছেন পশ্চিম বাংলাদেশ বানাবার জন্য, আর সেটাই হচ্ছে। তখনও ভারতবর্ষের অনেক নেতারা সেকুলারিজমের চাদর পড়েছিলেন, হিন্দুদের অত্যাচারটা দেখতে পাননি, ওইদিকে ছিলেন, যেহেতু মেজরিটি ভোট চাই, কমিউনিস্ট তাই করেছে। পাকিস্তান মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে, ওরা স্লোগান দিয়েছিল জ্যোতিবাবু আর সুরাবর্তী মিলে। আজকেও ঠিক একইভাবে ঘেঁটে দেওয়ার চেষ্টা চলছে, সব থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা চলছে, যে কোথায় আমাদের পরিস্থিতিটা দাঁড়িয়েছে। নাহলে সিএ হলে পশ্চিমবাংলায় 3 দিন ধরে আগুন জ্বলে, একটা লোক অ্যারেস্ট হয় না, লাঠি চলে না, একটা কেস পর্যন্ত হয় না, বারবার হচ্ছে। নূপুর শর্মার ব্যাপারেও তাই হয়েছে। সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি এখানে রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট হয়, হিন্দু বিরোধী, দেশ বিরোধী স্লোগান চলে, বিজেপি অফিস ধ্বংস করা হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়, এবং মন্দির ভেঙে দেওয়া হয়, এটা হয়েছে। এসব এক সুতোয়। আর সেটা
ধীরে ধীরে প্রকাশ্যে আসছে যে বিরাট বড় একটা প্ল্যানিং করে কাজটা হচ্ছে। দিলীপ দা, ধরুন আজকে বাংলাদেশে আজকে এই পরিস্থিতি, আপনারা কি তার রাজনৈতিক ফায়দার আর কি জন্য মেরুকরণটা আরো বেশি করে করছেন? কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট তো আমি এখনো দেখিনি স্ট্রং কোনো অ্যাকশন নিচ্ছে। একবার বিক্রম মিস্ত্রি গিয়েছিলেন, তার কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের যে হাই কমিশনার ভারতে, তাকেও ডাকা হয়নি। বা আহ, বারবার করে ফোন করে নিজেদের অসন্তোষ ব্যক্ত করা হচ্ছে যে স্ট্রং অ্যাকশন। একদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে স্ট্রং অ্যাকশন নিচ্ছে না, হিন্দুরা ওখানে মারা যাচ্ছে সেন্ট্রাল, অথচ আপনারা মেরুকরণের রাজনীতিকে এটা কি জিয়ে রাখা হচ্ছে এই জিনিসটাকে? একটা স্বতন্ত্র দেশের মধ্যে কি হবে সেটা নিয়ে কোনো অন্য দেশ হস্তক্ষেপ করতে পারে না। তারা যতক্ষণ না আপনার ভিতরে ইন্টারফেয়ার করছে, পাকিস্তান করেছে আমাদের ভিতরে, আমরা সার্জিক্যাল স্ট্রাইক করছি। কিন্তু এখানে যেটা আমরা করতে পারি, ওপার বাংলার অত্যাচারিত হিন্দুদের পক্ষে দাঁড়াবার দায়িত্ব বলুন, অধিকার বলুন আমাদের আছে, সেটা আমরা দাঁড়িয়েছি। যাদের বুকের পাটা নাই, যাদের রাজনীতিটাই পেশা, তারা করবে না মুসলিম ভোট হারানোর ভাই। বিজেপি খোলাখুলি বলে, সেকুলারিজম বললে সেকুলারিজম মানি আমরা, সংবিধান যেটা বলেছে। আর যখন কারোর উপরে পীড়ন হয় তার বিরুদ্ধে আমরা করি। তাই মুসলিম দেশে যদি কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, সে মিশর হোক বা তার কি হোক, বা আজাদ কাশ্মীরের ভারত সরকার সেখানে জিনিসপত্র, টাকা পয়সা, ওষুধ, খাবার দাবার, ডাক্তার পাঠায়, এটা মানবিকতার ব্যাপার। কিন্তু বেছে বেছে হিন্দুরা অত্যাচার করে ভারত দেশ ছাড়া করার চেষ্টা চলছে বারবার বাংলাদেশ থেকে, তার প্রতিবাদ তো আমাদের করতে হবে। কারণ প্রথম কথা, তারা আসবে এখানেই, জনসংখ্যার চাপ বাড়বে, এবং কি অনুপ্রবেশকারী মুসলমানদের ঢোকানো হচ্ছে, রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে, তার চাপটা আমাদের পড়ছে। পশ্চিমবাংলায় ওলা উবের চালাচ্ছে বাংলাদেশের মুসলিমরা এসে, এখানে কেন্দ্র সরকারের যোজনার লাভ সুবিধা নিয়ে নিচ্ছে ওরা, টাকা পয়সা সুবিধা নিয়ে নিচ্ছে, এমনকি আধার কার্ড, রেশন কার্ড করে এখান থেকে গিয়ে অন্য রাজ্যে আন্তর্ঘাত করছে। আজকে আসামের পুলিশ এসে চক্রান্তকারী সিমি বা ওই ধরনের উগ্রপন্থী সংগঠনের লোকেদের মুর্শিদাবাদ থেকে ধরছে, অথচ এখানকার পুলিশ দেখতে পাচ্ছে না। পাঞ্জাবের গ্যাংস্টার হোক বা মিজোরামের উগ্রপন্থী, সে এসে নিউ টাউনে ধরা পড়ে, এখানকার পুলিশ দেখতে পারে না, তারা তাকে প্রোটেকশন দেয়। তো সেই জন্য আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আছি, ভারতের স্তূপের উপরে আছি, সমস্ত দেশ বিরোধীদের আড্ডা হয়ে গেছে এখানে, দিলীপদা, তার আপনি বিরোধিতা যেটা করতে হবে। বলছেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনারা যত বলবেন স্বাভাবিকভাবে মুসলিম ভোট আপনারা পাচ্ছেন না বা পাবেনও না। যেটা আমরা দেখতে পারি, যদি আজকে 33% মুসলিম ভোট থাকে, 90% কনসলিডেশন হয়ে যাচ্ছে বিজেপির দিকে, এই তৃণমূলের দিকে। সেক্ষেত্রে আপনার মনে হয় যে একটা ভোট রাজনৈতিক যুদ্ধে নামছেন, 33% ভোট আপনার নেই, সেখানে আপনি তার উপরে 50% ভোট কনসলিডেট করতে পারবেন? যেমন আসামে একটা আর কি মুসলিমরা আছে একটা সংঘবদ্ধ জায়গায়, কিন্তু পশ্চিমবঙ্গে তো ছড়িয়ে আছে। ফলে আসামের সঙ্গে আপনি কি করে তুলনা করবেন? আর এদেরই বা হিন্দু ভোট কিভাবে কনসলিডেট করবেন? না দেখুন, খালি মুসলিমরা নয়, হিন্দু সমাজেরও বহু লোক বিজেপিকে ভোট দেয় না। তাহলে তো বিজেপি সব জায়গায় জিতে যেত, 70% ভোট পেয়ে গেলে। আমি সেটাই তো তা বললাম, হবে হিন্দু না। ভোট তো কনসলিডেট হচ্ছে না। হিন্দু না, ভোটের হয়েছে বলেই কনসলিডেশন তো। নেই, কিন্তু মুসলিম ভোটের আপনি কনসলিডেশন আছে। আপনি ধরেই নিন যে আমরা 41% ভোট পেয়েছিলাম 19 সালে, তার 40%ই হিন্দু ভোট, 1% মুসলিম ভোট হবে। তো সেটা বাকি রাজ্যেও আছে। তারপরেও বিজেপি ক্ষমতায় এসছে বারবার, খ্রিস্টান বলুন, গোয়াতে বা আসামে, এগুলো মুসলিম বলুন, আছে, তার মধ্যেও জিতেছে। কেন? যারা এখানকার রাষ্ট্রবাদী, এই দেশের ক্ষতি হলে যাদের ক্ষতি হবে, যাদেরকে এই দেশ ছাড়তে গেলে ভাবতে হবে কোথায় যাব, সেই লোকেদের আমাদের চিন্তা। আর তারাই ভারতের জন্য, দেশের জন্য, তারা বিজেপির জন্য ভোট দেবে, এবং তারাই দিয়েছে বলে 3বার মোদী কেন্দ্রে ক্ষমতায় এসেছেন, এতগুলো রাজ্যে আমরা বারবার ক্ষমতায় আসছি। তাহলে আপনাদের পশ্চিমবঙ্গে ঠিক অসুবিধাটা কোথায় দিলীপদা? লোককে বোঝাতে পারছেন না, লোকের কাছে যেতে পারছেন না, নাকি অন্য একটা দিক? আমি ঘুরিয়ে বলি দিলীপদা, একদিকে হচ্ছে তৃণমূল কংগ্রেসের 33% মুসলিম ভোট, সেটা, তাছাড়া তৃণমূল যেটা করেছে দিলীপদা, অন্তত এই নানা জনকল্যাণমূলক যে সমস্ত প্রকল্প আছে, যেমন ধরুন আজকে প্রায় 2,28,00,000 মানুষ তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তার সঙ্গে আরো 28 লক্ষ মানুষ যদি যোগ হয় বাংলার বাড়ি পাচ্ছেন, এরকম নানা স্কিম, সেটা দিয়ে একটা জায়গা তৈরি করে ফেলেছেন, প্লাস মুসলমান ভোট। সেটাকে আপনি ভাঙবেন কি করে দিলীপদা? ভাঙার জায়গা কোথায়? সিপিএম 35 বছর ক্ষমতায় ছিল, কোথায় লক্ষ্মী ভান্ডার ছিল? তারা একসময় বেকার ভাতা দিল, তারপরে বন্ধ করে দিল। সব সরকার কিছু না কিছু এই ধরনের মনোমোহিনী প্রজেক্ট শুরু করে চলে, ওটাতে সব যেতে না। আর আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি বলে আজকে আজকে আমাদের এত এমএলএ এমপি দেখতে পাচ্ছেন। 19 সালের আগে বিজেপি কোথায় ছিল? 18 সালে কটা পঞ্চায়েত জিতে, তার আগে বিজেপি তো সেই 51 সালে এখানে জনসংঘ শুরু হয়েছিল, এখানে ক্ষমতার আশেপাশে আসতে পারেনি, বিরোধী দলও হতে পারেনি, সবে হয়েছে। আর হয়েছে এই জন্য যে আমরা লড়াই করেছি। বর্তমান প্রজন্মের আমাদের যারা কার্যকর্তা নেতা, তারা রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, 250 লোক বলিদান দিয়েছে, ফলেতে এটা হয়েছে। তো একটা স্টেজে পৌঁছেছি আমরা, সেটাকে সাস্টেন করতে হবে,
এবং এখান থেকে আরো 2-3 না, আমি পার্সেন্ট ভোট যেটা জানতে যেটা চাইছি হলে দিলীপ মেজরিটি দা, হবে, সেটা আপনাদের আমাদের জোগাড় করতে হবে। আপনাদের এই হিন্দুত্বের ন্যারেটিভ ছাড়া সেটা এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে বিজেপিকে বিশাল কোনো, হ্যাঁ কিছু যেমন ভোট পার্সেন্টেজ বাড়িয়েছে, তেমনি পরবর্তীকালে কমেওছে। যদি হিন্দু ভোটই আপনার কনসলিডেশন আপনি বলেন দিলীপ দা, তাহলে 41% থেকে 38%-এ নেমে যাচ্ছেন কেন? তাহলে আবার বিধানসভার উপনির্বাচনে নেমে যাচ্ছেন কেন? তার মানে হিন্দু ভোটের কনসলিডেশন সেভাবে নেই। কিন্তু আমার যেটা প্রশ্ন, সেটা যে শুধুমাত্র হিন্দুত্বের পলিটিক্স দিয়ে তৃণমূলের এই যে রাজনীতি, সেটা কি আপনারা ভেদ করতে পারবেন? না, তৃণমূল যদি মুসলিম ভোটকে একত্রিত করে জিততে পারে, তা আমরা হিন্দু ভোটকে একত্রিত করে জিতবো না কেন? 70% ভোটে যদি আমরা জিততে না পারি, ওরা 30% ভোটে জিতে যায়, তাহলে এটা কি ধরনের গণতন্ত্র? ঠিক একইভাবেই করতে হবে। যদি মুসলিমদের একত্রিত হওয়ার অধিকার আছে, হিন্দুদেরও আছে। যদি ওরা মুসলিমদের নামে রাজনীতি করার অধিকার আছে, আমাদের হিন্দুর নামে রাজনীতি করার অধিকার আছে, এটা আমি মনে করি, আর সেটা আমরা করবোই। আর এটা করার একমাত্র অধিকার বিজেপির আছে, আর কাউকে হিন্দুরা বিশ্বাস করে না। আজ পশ্চিমবাংলা হিন্দুরাও বুঝতে পারছে যে একবার পালিয়ে এসছে ওপার থেকে, আবার পালাতে হবে। কারণ বর্ডার থেকে আরম্ভ করে বাকি জায়গায়, বহু জায়গায়, যেটা ববি হাকিম বলেছিল মেটিয়া বুরুজকে মিনি পাকিস্তান, আজকে পশ্চিমবাংলার বহু জায়গায় মিনি পাকিস্তান আর মিনি বাংলাদেশ তৈরি হয়ে গেছে। যারা ওখানে আছে বুঝতে পারছে না। যে ভদ্রলোকেরা যারা কলকাতায় চলে এসে ফ্ল্যাট নিচ্ছে না, এই মুসলমানদের, এই অনুপ্রবেশকারীদের অত্যাচারে পালিয়ে আসছে, তারা স্বীকার করে না, হিপোক্রেট। তারা বউ বাচ্চা নিয়ে পালিয়ে আসছে। এই জন্য বাস্তবটাকে অস্বীকার করতে পারছে না, কিন্তু মুখে স্বীকার করতে পারছে না। আর হারজিত তো আছেই। আজকে ধরুন উত্তরপ্রদেশ, বিহার বা মহারাষ্ট্রে আমরা সিট হারিয়েছি লোকসভায়, হিন্দু ভোটই তো ছিল। কিন্তু হিন্দু সমাজের মধ্যে জাত পাত বিভিন্ন ফ্যাক্টর থাকে। মুসলিমরা একটা প্যান ইসলামিক প্ল্যানের মাধ্যমে আছে, সেজন্য তারা দুনিয়া জুড়ে তারা এক ধরনের অপারেট করে, সেখানকার স্থানীয় সরকারকে প্রভাবিত করে ওরা, আর দিয়ে তারা সেইভাবে ভোট করায়। তাদের সুবিধা নেই সব। ভারতীয় জনতা পার্টি যেখানে জিতেছে সেখানে কনসেন্ট্রেট করেছে, এবং ধীরে ধীরে সেটা সম্ভব হয়েছে। হিন্দুদের মধ্যে সে আত্মবিশ্বাস জেগেছে, জাগবেই। উত্তরপ্রদেশে মাত্র 18% মুসলিম ভোট, কিন্তু মফিয়া গুন্ডাদের এত অত্যাচার ছিল, হিন্দুরা ভয়ে থাকতো। আজকে আর নাই, ফলে সেখানে পরিবর্তন হচ্ছে, হবেও বাকি জায়গায়। তো না দিলীপ দা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি তো সেটা চ্যালেঞ্জ। বুঝতে পারছি। আপনারা যে হিন্দুত্বের, আপনি তো বলছেন আপনি বুক বাজিয়ে করবেন, কিন্তু হিন্দুত্বের পলিটিক্স এর বাইরে বিজেপি কি নিয়ে যাচ্ছে, কি পলিটিক্স দিতে পারছে, আমার জানার কথা হচ্ছে সেটা। হিন্দুত্বের পলিটিক্স আপনি জনসংঘ তখনও করেছিল, তারপরে বিজেপি, কিন্তু মোদিজি যে তারপরে কি শুধুমাত্র সেটা কি আপনার মোদিজি হিন্দুত্বের প্রায় পলিটিক্স, 100-র জাতপাতের বেশি, পলিটিক্স? হ্যাঁ, নরেন্দ্র মোদী 100-র বেশি উন্নয়নমূলক প্রকল্প করেছেন গরিবদের জন্য, গরিব কল্যাণে। সেটা আমি রেশন সেটাই থেকে বললাম, রেশন সেটা কি থেকে রাজ্যে আবাস নিয়ে যেতে থেকে পারছেন গ্যাস না? থেকে শৌচালয় থেকে আজ পেনশন থেকে আরম্ভ করে সবই দিচ্ছেন। এবং হুম। যে ইয়ে দিয়েছেন, কি বলে আপনার, হেলথ ইন্স্যুরেন্স, যেটা আয়ুষ্মান ভারত, কে দিয়েছিল এর আগে? এটা দিয়েছেন বলে তো মমতা ব্যানার্জি 2.5 কোটি লোককে দিয়ে লক্ষ্মী ভান্ডার দিয়ে জিতে যায়। তা আমরা তো 50 কোটি লোককে দিয়েছি। তাহলে তাহলে 50 আপনি কোটি লোক, মানুষকে বোঝাতে 80 পারছেন কোটি না। লোক তো ফ্রি রেশনই পাচ্ছে। তো এটা তাহলে উন্নয়ন নয় মানুষকে আপনি আজকে? মানুষকে নিয়ে যেতে পারছেন না, আপনাদের প্রচারটা আপনি কি বলতে চাইছেন নিয়ে যেতে পারছেন না? না না, নিয়ে যেতে পারছি না, নিয়ে গেছি বলেই তো লোক ভোট দেয়। কেন বিজেপিকে ভোট দিল? সিপিএম কংগ্রেসের লোক কি দায় ছিল? যে 30-40 বছর সিপিএম কংগ্রেসকে ভোট দিয়েছে, সে বিজেপিকে ভোট দিয়েছিল। তার মানে বিজেপি না, কিছু একটা আলাদা আছে আমি তো। তো উল্টো ভাবেও দেখতে পারি দিলীপ দা। আপনি একটা যুক্তি দিচ্ছেন, আমি আমার কাউন্টার লজিক দিই। যে দিলীপ দা, লোকে তখন ভেবেছিল যে তৃণমূলকে পারলে বিজেপি সরাতে পারবে, যে সিপিএম চলে যাওয়ার পর সিপিএম এর ভোটটা আপনাদের দিকে এলো। সেটা যত সময় যাচ্ছে, ওই যে বললাম আরেকটা বিতর্ক উঠছে, সেটিং, ফলে আপনার থেকে ভোটটা সরে যাচ্ছে, এরকম নয় তো? যে তখন যে যেদিন বিরোধী মানুষ থেকে মনে করেছিল। যেদিন থেকে এখানে করাপশন এসছে, সিবিআই ইনকোয়ারি শুরু হয়ে গেছে, সেদিন থেকে সেটিং কারা করছে? যারা নিশ্চিহ্ন, সিপিএম কংগ্রেস, যাদের কোনো বিধানসভায় প্রতিনিধি নেই, যাদের লোকসভাতেও প্রতিনিধি নেই, তারা বলছে। তো তাদের যদি মানুষ বিশ্বাস করতো, তাহলে বিজেপিকে কেন ভোট দিয়েছিল? তাদের লোকেরা তাদের বিশ্বাস করে না। আর লোকে জানে যে সূর্যচন্দ্র থাকবে, কিন্তু এটা সত্য। যেমন সিপিএম কংগ্রেস কোনোদিন ক্ষমতায় আসবে না, এটাও সত্য। তাদের রাপোর্টার সেই জন্য তো 41 থেকে 39 হয়েছে। আমি বলছি না ওই সিপিএম কংগ্রেসের জন্য বা টিএমসির জন্য, আমাদের দুর্বলতার জন্য, আমাদের প্ল্যানিং এর ভুলের জন্য আমরা, হুম। আমাদের ভোট কমেছে। বা যে লোকগুলো আমাদের সঙ্গে এত সংখ্যায় লোক এসে তাদেরকে আমরা ম্যানেজ করতে পারছি না। প্রচুর নেতা এসেছেন আমাদের কাছে, সেটা আমরা ম্যানেজ করতে পারছি না। আমাদের পার্টিকেও ভাবতে হবে যে আমরা এত লোককে কেন নিলাম? আমরা জিতবো বলে, শক্তি বাড়বে, ভোট বাড়বে বলে। তা এত নেতাকে নেওয়ার পরে ভোট কমে যাচ্ছে কেন? এটাও তো ভাবতে হবে, কারণটা কোথায়? এটা বড় প্রশ্ন। আজকে লোক জিজ্ঞেস করছে যে আপনি সবাইকে তো নিয়ে নিলাম, আপনাদের ভোটটা বাড়লো কোথায়? 2% ভোট কেন কমে গেল 19 থেকে 24? এই প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজতে হবে, সেখানে ফাঁক আছে। আপনি হ্যাঁ দিলীপ, এই প্রসঙ্গেই বলি আপনার, আমি একটা ফেসবুক পোস্ট দেখছিলাম যেটা আপনি লিখেছিলেন, ওল্ড ইজ গোল্ড। তো আপনি আবার এখন যেটা বললেন যে অন্য পার্টি থেকে লোক আসছে, ভোট বাড়ছে কোথায়, আপনি এখনো কি মনে করেন যে পুরনো লোকেরাই আপনার সম্পদ, যে নতুন পুরনো মিক্স করবেন কি করে?
পুরনো লোক তাকেই বলবো আমি, যে পার্টির জন্য স্যাক্রিফাইস করেছে, যে মার খেয়েছে, কেস খেয়েছে, নিজের রক্ত ঘাম ঝরিয়েছে, দিনের পর দিন বাড়ি ছেড়ে আন্দোলন করেছে, জেলে গেছে, তারাই পুরনো। পুরনো মানে 10 বছর 5 বছর সময়টা কোনো পুরনো হয় না। তার কন্ট্রিবিউশন, পার্টির আদর্শ প্রতি তার নিবেদন, এদের লড়াইয়াতে যারা আমাদের বিরুদ্ধে ছিলেন তারা আজকে আমাদের পক্ষে এসেছেন। এই যে বলিদান লড়াই, তারাই পার্টির সঙ্গে তাদের নাড়ির টান আছে। এই লোকগুলোকে অ্যাক্টিভ করতে হবে, সামনে আনতে হবে। যোগ্যতা কম বেশি হতেই পারে, শুধু যোগ্যতা হলে ইলেকশনও জেতা যায় না বা মানুষের বিশ্বাস জিতা যায় না। তার যোগ্যতার সঙ্গে বিশ্বাসযোগ্যতাও থাকা দরকার আছে। সেই ধরনের লোককে সামনে আনতে হবে। সেই ধরনের লোকেরা ছিল, তাদের অভিজ্ঞতা কম ছিল। গত 10 বছরের মধ্যে আমাদের পার্টি বেড়েছে, আর বাড়ার ফলে তাদের রাজনীতি একটা অভিজ্ঞতার ব্যাপার। সেই অভিজ্ঞতাটা কম ছিল বলে অনেক ইলেকশন আমরা তার জন্যই হেরে গেছি। সেই লোকগুলোর প্রতি এখনো সমাজের বিশ্বাস আছে, তাদেরকে সামনে আনতে হবে। ওরাই অরিজিনাল বিজেপি, বাকি তো সঙ্গে আনতে হবে লোককে, নাহলে পার্টি বাড়বে না, কি করে? আপনার ভোট তো অন্য দিতেই দল হবে। থেকে যারা আসছে, আপনার কি তাদের উপর আস্থা নেই দিলীপ দা, না বিশ্বাস নেই যে তাদের মনে হচ্ছে এখনো তৃণমূলের সঙ্গে যোগাযোগ আছে, যে নেতারা না আসছেন, না, সেটা কি এসব আপনার কোনো সময় প্রশ্ন, মনে হচ্ছে? এসব প্রশ্ন চিরদিন থাকবে। কার সঙ্গে যোগাযোগ আছে, কোন দিকে সেটিং আছে, এই প্রশ্ন থাকবে। এই প্রশ্নের উত্তর আমি দিলে লোক শুনবে না। এই প্রশ্নের উত্তর কাজের মাধ্যমে দেখাতে হবে। প্রশ্ন তখনই শেষ হয়ে যাবে যদি আমরা অ্যাক্টিভলি কাজ করি। আজকে যারা সেটিং বলছে, সেটিং থাকতো তাহলে পার্থবাবু থেকে আরম্ভ করে বালুদা সবাই তো বাইরে থাকতো, আজকে জেলে কেন থাকতো? তো জেলে আছে ওরা, বাকিটা কোর্টের হাতে আছে, তারা ডিসিশন নিচ্ছে কাকে ছাড়বে কাকে রাখবে। বা সিবিআই তো ভগবান নয়, সব দেখতে পাচ্ছে, তারা হাতে দিয়ে দিল মানে ফাঁসিতে ঝুলিয়ে দেবে, সবাই চাইছেন কালকে ফাঁসি দিয়ে দাও। হয় নাকি আজকে? পশ্চিমবাংলায় দুটো দিলীপ দা, কেসে টিএমসি থাকাকালীন দুটো জাজমেন্ট এসছে, আর আটচল্লিশ হ্যাঁ, হাজার সুমোটো কেস হয়েছে, তাতে দুটো। কোন পার্সেন্টেজ আছে বলছে নাকি বিরাট effective। তো সেই জন্য এই ধরনের কথা বলার জন্য, প্রচার করার জন্য ঠিক আছে, বাস্তবে দাঁড়িয়ে কথা বলতে হবে। বিজেপির প্রতি মানুষের বিশ্বাস আছে বলে এখন 39% ভোট পেয়েছে। আর আমি বলে দিচ্ছি, আজ পশ্চিমবাংলায় বিরোধী দল হিসাবে বিজেপির কোনো বিকল্প নাই, আগামী দিনেও হবে না। আপনি বলছেন দিলীপ দা বিকল্প নেই, কিন্তু দিলীপ দা আর একটা জিনিস মাঝে মাঝে বেশ বলতে পারেন শুনতে ভালোই লাগে, যখন আপনার দলে আপনি নিজেই বলছেন যে আপনি এখন একা একাই ঘোরেন সব জায়গায়, নিজের মতো করে করছেন, কোনো দায়িত্বে নেই, আপনার মতো করে প্রাক্তন সভাপতি হিসেবে ঘুরছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের নানা এর থেকে দেখি আপনার জন্য আক্ষেপ আসে। তাদের মুখপাত্র বলছেন, এমনকি আপনি যে ফিরহাদ হাকিম বলছেন যে দিলীপ দাকে আরো দায়িত্ব দেওয়া উচিত, তিনি দলটা বাড়িয়েছিলেন। আপনার এই যে প্রধান বিরোধীরা আপনার প্রশংসা করছে, কিন্তু দল আপনার প্রশংসা করছে না বা গুরুত্ব দিচ্ছে না, সেটাকে না আপনি না, কিভাবে দেখেন কিভাবে? দিলীপ ঘোষ কারো প্রশংসা নিন্দার ধার ধারে না। আপনি জানেন, আমি বলেছি বুকে পা দিয়ে রাজনীতি করতে আছি, ওদেরই বুকে পা দিয়ে রাজনীতি করতাম, তখন দম আটকে যেত। তখন দিলীপ ঘোষ নিয়ে গালাগালি, উল্টো পাল্টা দুর্মুখ এ বলতো ওরা। হ্যাঁ, তাদের পরিস্থিতির কারণে ওরা আজকে আমার পক্ষে এসছে, আমার কোনো দায় নাই এতে। দিলীপ ঘোষ আছে, আর তাতে কি কালো আপনার আছে লাভ থাকবে। হচ্ছে না ক্ষতি হচ্ছে? কারণ ওরা যে প্রশংসা, আপনার পক্ষে, ওরা যে আপনার শোনো, হয়ে বলছে, তাতে কি আপনার রাজনৈতিক লাভ হচ্ছে না দলের মধ্যে আমি বিড়ম্বনা বাড়ছে? আমি বলছি, যেই লোকের বিশ্বাসযোগ্যতা নাই সে আমার প্রশংসা করুক আর নিন্দা করুক, তাতে জিরো রেজাল্ট। সেখানে এদের হুম। মুখে দিয়ে আমি রাজনীতি করিনি, আমার পার্টির লোকেরা আমার বিরোধিতা করেছে বা করে, তাদের দিলীপ ঘোষের ইমেজ খারাপ হয়েছে না। আমি তো আপনার একটা প্রকাশ্যেই একটা গোপনীয় কথা বলছি, সেটা হচ্ছে যে লোক ভোট হেরে যায়, লোক তাকে ভুলে যায়, তার গুরুত্ব কমে যায়। দিলীপ ঘোষ ভোট হারার পরে তার ইমেজ বেড়েছে। যদি জানতে চান, আপনি একদিন আমার সঙ্গে রাস্তায় বসে চা খান, 200 লোক দাঁড়িয়ে যাবে। আমি আমি কোনো কিছু নাই তাও দেখছি লোক আমার সঙ্গে আসে, ফটো তোলে। আরো মজার ব্যাপার, আপনি যেটা বললেন নেতাদের কথা, আমি টিএমসি লোকেদের কথা বলছি, যে মুসলিমরা আমাদের ভোট দেয়নি তারা বুঝে, তারাই আমার সঙ্গে বেশি ফটো তোলে। তো এটা হুম। রাজনীতি হয় পরিস্থিতির এখানে পরিপ্রেক্ষিতে। আজ দিলীপ ঘোষ হয়ে যাচ্ছে তাদের বন্ধু মনে হচ্ছে বিজেপিতে। কারণ কি, হুম। অন্য কারো বিরোধিতা করতে হবে। কাল যদি কোনো কারণে দিলীপ ঘোষ এখানে একটা ক্ষমতার অধিকারী হয় এবং সে তার সামনে গিয়ে চোখ টান করে দাঁড়ায়, বুক টান করে, তখন তারা কি দিলীপ ঘোষকে প্রশংসা করবে? যখন আমি প্রেসিডেন্ট ছিলাম তখন তো প্রশংসা করেন, তারা আমাকে আটকেছে, আমার গাড়ি ভেঙেছে, আমার নামে কেস দিয়েছে। তো সেই জন্য রাজনীতি তো রোজ পাল্টাতে থাকে, দেখতে থাকুন কি হয়। সেটা দিলীপ দা, সময় এসে যাচ্ছে, প্রশ্ন প্রায় শেষ সময়। আমি না দিলীপ দা, ছোটবেলা থেকে আমি জানি না, আমার অঙ্কে খুব একটা আমার ভালো মনোযোগ ছিল না, খুব কাঁচা ছিলাম দিলীপ দা। ওই কেসি নাগের নাম শুনলেই জ্বর আসতো। আগের দিন যে অঙ্ক করে যেতাম, সেটা ভুল হতো। আমি জানি না দিলীপ দা আপনার ছোটবেলায় অঙ্কে কিরকম ছিল। এই যে ধরুন, আমার কেন এই অঙ্কের প্রশ্নটা আসছে, এই যে বাদরের শীষ ভাঙা অঙ্কের মতো আমার মনে হয়, এই যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান, এই যে উপরে উঠছে, এই নেমে যাচ্ছে, এইটা হলেই নাকি আপনার আর কি 3 কোটি 1 কোটি হচ্ছে লক্ষ্যমাত্রা, তাতে আপনি 3 কোটি মানুষের মধ্যে পৌঁছে যাবেন, আর ভোটে পার্সেন্টেজ বেড়ে যাবে। আর কি এই এই মানুষগুলো তো আগেও ছিল দিলীপ দা, তো রাজ্যের বাইরে ছিল। ফলে এই অঙ্কটা আমি মেলাতে পারছি না দিলীপ দা, আপনি যেটা একটু সমাধান করে দেন। আমি তো অঙ্কে বরাবরই কাঁচা।
না না, এটাও একটা বোঝা যায়। আপনি যেটা বললেন রেজাল্ট খারাপ হচ্ছে পার্টির নির্বাচনেতে, ঠিক তাই হয়। পার্টির টিআরপি বোঝা যায়, সদস্য সংগ্রহটা তাই। ভারতীয় জনতা পার্টির সংবিধান অনুযায়ী 6 বছরে একবার আমরা সদস্যতা রিনিউ করি, আর পার্টির বিস্তার করার সুযোগ পাই। এখন সেই সুযোগটা কর্মীরা নিচ্ছে কিনা, পাবলিক নিচ্ছে কিনা, সেটা তো শেষ হলে অভিযান বোঝা যাবে। বা যদি না হয় কেন নয়, কারণটা উৎসাহ কেন কমে গেছে, তো এইসব ব্যাপার আছে। তো এই যে পরিস্থিতি নেগেটিভ চলছে, পার্টির কর্মীদের উৎসাহ কম বা সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা কম, তার মধ্যে এই প্রচারগুলো আছে, এই যে সেটিং হয়ে গেছে, এ তো অমুক হয়ে গেছে, বিজেপি তো থাকবে না, এই করবে না, এগুলো সাধারণ মানুষকে প্রভাবিত করে। তারপরে যেটা গ্রামের দিকে হচ্ছে, তাদেরকে ভয় দেখাচ্ছে টিএমসি, যে তুই তাহলে বাড়ি পাবি না, তুই লক্ষ্মী ভান্ডার পাবি না যদি বিজেপির সদস্য হোক। ওরা আমাদেরকে বলছে, দাদা না হবো না মেম্বার, তাহলে আমার বাড়িটা দেবে না। না, জানবে কি করে, তুমি তো না না হবো না। এই ধরনের ভয়ের পরিবেশ তৈরি করেছে। এটা আছে পশ্চিমবাংলার রাজনীতি, এটা হয়, হয়েছে। এবং বহু জায়গায় যারা বিজেপি করে বলে আবাস যোজনা তাদের বাড়ির নাম এসেছিল, কেটে দিয়েছে বহু লোকের। তারা আমাদের কমপ্লেন করছে, কি হবে, কোনো ভাতা পাচ্ছে না, সমস্ত সুবিধা থেকে বিজেপির লোকেদেরকে বঞ্চিত করা হচ্ছে। হ্যাঁ দিলীপ, আপনি যেটা বলছিলেন যে গ্রামাঞ্চলে, এটা কিন্তু একটা সত্যিই তাই, যে সেখানে একটা হচ্ছে ভয়, আর দ্বিতীয়ত হচ্ছে যেখানে বিজেপির কর্মীরা, ধরুন তারা দেখছে বিজেপির নেতারা আর কি লোক লস্কর পাইক বরন্দাজ এতগুলো গার্ড, কিন্তু যারা লড়ছে দিলীপ দা, সেই মানুষগুলো তো অনেক সময় পাশেও দাঁড়াচ্ছে না। সেই ভয়টা কাটাবেন কি করে দিলীপ দা? দেখুন, সিপিএম এর আমলেও এরকমই ভয় ছিল গ্রামে গঞ্জে, সেটা তো এখন হয়নি। আমি আমার পরিবারকে বছর পর বছর বয়কট করা হয়েছে। বয়কট মানে আপনি চাষি, আপনাকে চাষ করতে দেবে না, কোনো মজুর আসবে না, জমি পড়ে থেকেছে, বাড়ি ঘর ভেঙে গেছে, গ্রাম ছেড়ে চলে গেছে, সব দেখেছে। তো প্রত্যেক স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকার জন্য ওই ধরনের অত্যাচার ইত্যাদি করে থাকে। আর অত্যাচার বাড়লে তার প্রতিবাদও বাড়তে থাকে, আর প্রতিকারের রাস্তা খুলে যায়। আমরাও এই এত বড় অভিযানে 250 লোক প্রাণ দিয়েছে এখানে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করতে গিয়ে, রাজনীতিক বলে জানা হয়েছে। তো সেটা তো বেকার যাবে না। যত, তখন তো সংগঠনই ছিল না, পার্টি ছিল না, আমাদের নেতা ছিল না। আমি ছিলাম, আমাকে ডাকতো সব জায়গায়। এখন তো এত এমএলএ এমপি, তারাও লড়াই করছে। তো সেখানে পার্টির বিস্তার বেড়েছে, সমর্থন বেড়েছে, আমাদের প্রতিনিধি বেড়েছে, লড়াই করার মতো শক্তি বেড়েছে। তো পরিস্থিতিও কিছুটা পাল্টেছে। তো এই লড়াই চলতে থাকবে। এই লড়াইয়ের মাধ্যমে করতে করতে নতুন লোক আসবে। মানুষ যত অত্যাচারিত, তখন তারা এগিয়ে আসবে নতুন করে, আর তারাই পরিবর্তন করবে। গণতন্ত্রের এটা একটা সিস্টেম। প্রত্যেক পার্টির জীবনে যেমন হারজিত হয়, আপ ডাউন হয়, এটাই চলতে রাজনীতিতে। কোনো দল রাতারাতি এসে একেবারে ক্ষমতায় এসে গেছে হয়। বিজেপিও আজকে এই ক্ষমতায় দাঁড়াতে 60-70 বছর লেগে গেছে। তারপরে আমরা এখানে কনসেন্ট্রেট দাঁড়িয়ে অনেক রাজ্যে এখানে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের পশ্চিমবাংলায়, এখানে পার্টি শুরু হুম। হয়েছে। আর এখানেই মানে বিধানসভায় 70 পার করতে আমাদের 70 বছর লেগে গেছে। কিন্তু হয়েছে, আজকে মানুষ পরীক্ষা নিয়েছে, আমরা পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিয়ে যাব। আর শেষ লড়াইটা পশ্চিমবাংলায় হবে, তখন ভারতবর্ষে পুরো পরিবর্তন হয়ে যাবে। সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত হচ্ছি, লড়াই করবো আমরা। দিলীপ দা, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে দুদিন আগে আমি দেখলাম যে সিপিএম রাজ্য সম্পাদক একটা কথা বলেছিলেন যে আবার নাকি একটা রাজনৈতিক দল খাতা খুলবে। আপনার কাছে কি এরকম কোনো খবর আছে আবার একটা রাজনৈতিক দল খাতা খুলবে? যে কেউ বলছে মহারাষ্ট্রের সিন্ধে মডেল হবে, সেরকম কি কোনো কথা আপনার কাছে কোনো খবর আছে? মানে এই জল্পনা এখন অনেকদিন ধরেই চলছে। যখন এই ধরনের সমাজে বিরোধীদের মধ্যে হতাশা আসে, আমাদের পার্টির মধ্যেও কেউ কেউ বলছে এই করুন তাই করুন। তো এই হতাশা থেকে এই ধরনের আসে, এটা কোনো সমাধান নয়, এটা নতুন সমস্যা তৈরি হবে। আর পার্টি অনেক রেজিস্ট্রি করে অনেক লোক রেখে দিয়েছেন, যেমন কোম্পানির রেজিস্টার থাকে না, অনেক নেতার কাছে অনেক হ্যাঁ। পার্টির রেজিস্ট্রেশন আছে, আমি এটাও জানি। কিন্তু হুম। তাই দিয়ে পশ্চিমবাংলা কোনো লাভ হবে না, বা এই সমস্যার সমাধান হবে না। মানুষ যাকে বিশ্বাস করে এগিয়ে দিয়েছে, যেখানে আস্থা অর্জন করেছে যে সংস্থা, তাকে এগিয়ে নিয়ে যেতে হবে, নাহলে আরো 10, 20, 50 বছর লেগে যাবে এখানে আসতে। মমতা হুম। ব্যানার্জি পুরো কংগ্রেসটাকে তুলে নিয়ে এসেছিলেন নাম পাল্টে, তারপরেও 10, 15, 20 বছর লেগেছে তাকে ক্ষমতায় আসতে। এই ধরনের উত্থান পতনের ভিতর দিয়ে ওনাকেও যেতে হয়েছে। তো মানুষ বিশ্বাস তখনই করবে যখন আপনার পরীক্ষা আপনি পাশ করবেন। আমরা পরীক্ষা দিয়েই যাচ্ছি, যখন মানুষ মনে করবে যে আমি পাশ করেছি, তখন তারা পুরোপুরি আমাদের আশীর্বাদ করবে। দিলীপ দা, অসংখ্য ধন্যবাদ। আমি দিলীপ দা যেটা দিয়ে শেষ করলো, সেটা হচ্ছে মানুষ আশীর্বাদ করবে, মানুষ নিয়মিত জাজ করছে। আমি জানি, হ্যাঁ ঠিকই, জনতা জনার্দন, জনতাই জাজমেন্ট নেবে। সেই জাজমেন্ট কিন্তু বিজেপি 2026-এ কি পাবে। প্রথমে বিজেপি বলা হয়েছিল ইসবার 200 পার, বিজেপি 70 বা 77টা পেয়েছিল, এখন 70টা। এবার লোকসভায় বলেছিল বিজেপি 34টা পাবে, বা বিজেপি সেখানে এসে দাঁড়ালো 12টায়। দিলীপ দা নিজেই বলছেন যে হ্যাঁ খামতি আছে, দেখা যাক যে খামটি আগামী দিনে বিজেপির নতুন যিনি সভাপতি হবেন তার নেতৃত্বে সেটা কাটাতে পারেন নাকি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান। অসংখ্য ধন্যবাদ দিলীপ দা। নমস্কার, নমস্কার, ধন্যবাদ।